আচ্ছা, আমরা আলোর প্রতিসরণ শুরু করব আজকে। আর এটার নোটটা পেয়ে যাবি আজকে ইনশাল্লাহ ক্লাসের পরে। আর এখন না লিখলেও চলবে, বুঝলেই হবে আর কি, বুঝে নিস। তো প্রথমে যে টপিকটা এটা হচ্ছে আলোর। আচ্ছা, প্রথমে হচ্ছে এই আলোর প্রতিসরণের যে এই চ্যাপ্টারের মেইন টপিকটা অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের ম্যাথ আর প্লাস ওই আবার এটার মধ্যেও আলোর প্রতিফলনের যেমন রশ্মিচিত্র ছিল, এটার মধ্যেও রশ্মিচিত্র আছে। আহ, আমাদের আহ, আমরা প্রথমে ওই যেহেতু আমরা ইয়াটা পড়ে ফেলছি, আলোর প্রতিফলন পড়ে ফেলছি, এখন রশ্মি চিত্রগুলো আর আগের মতো কঠিন লাগবে না। তো শুরু করতেছি। ফার্স্টে হচ্ছে আলোর প্রতিসরণ জিনিসটা কি ছিল সেটা একটু মনে করাই দিই। আলোর প্রতিসরণের ক্ষেত্রে দুইটা মাধ্যম। আগের বার তো যখন প্রতিফলন হইতো, আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমের উপর গিয়ে আপতিত হইতো যে বিভব তলে, ওটা অস্বচ্ছ থাকতো, যাতে এটার ভিতর দিয়ে না যেতে পারে। এবার দুইটা স্বচ্ছ মাধ্যম হবে। যদি স্বচ্ছ মাধ্যম হয় তো আমরা ধরি একটা এ মাধ্যম আর একটা বি মাধ্যম। এটা হচ্ছে মাধ্যম দ্বয়ের বিভেদ তল। আর এইটা ধর বায়ু মাধ্যম, এটা পানি মাধ্যম, আমি এরকম ধরে নিলাম। তো এখন এইখানে দুই মাধ্যমের বিভেদ তলে আলো যদি তির্যক ভাবে এসে আপতিত হয়, তির্যক ভাবে এসে যদি আলো আপতিত হয়, তাহলে সেটা সরাসরি ওই পথে না গিয়ে কিছুটা বেঁকে যাবে। তো বেঁকে কোন দিকে যাবে, সেটা কোন দিকে বাঁকবে, অভিলম্ব থেকে দূরে যাবে নাকি কাছে আসবে, সেটা কিসের উপরে ডিপেন্ড করে ওগুলো আমরা সামনে পড়বো। তো তার আগে যে আলোটা এসে বিভেদ তলের উপর আপতিত হয়েছে, এটা হচ্ছে মাধ্যমদ্বয়ের বিভেদ তল। এগুলা নিয়ে নতুন করে আর কিছু বলার নাই, আশা করি তোরা জানিস। এটা হচ্ছে আপতন বিন্দু। তো এবারও আমাদের আগের বারের মতো আপতন বিন্দুতে একটা অভিলম্ব আঁকা লাগবে। এটা সেই অভিলম্ব। তো এখন এই যে আলোটা এসে অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে, সেটাকে আমরা এবার আপতন কোণ, আর আগের বার বলতাম হচ্ছে প্রতিফলন কোণ, এবার সেটাকে বলবো প্রতিসরণ কোণ। আর এই আলোটা এবার কোন দিকে সরে যাবে, সেটা এই ক্ষেত্রে যেহেতু হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, আমরা পরে এটা ব্যাখ্যা দিব যে কেন বেঁকে দূরে যাচ্ছে বা কাছে আসতেছে, সেটা পরে ব্যাখ্যা দিব। তো হালকা থেকে ঘন মাধ্যমে গেলে এই অভিলম্বের দিকে সরে আসবে, এভাবে বেঁকে আসবে। তো এখন এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আর প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে, এটাকে আমরা প্রতিসরণ কোণ বা আহ, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বলে। ওয়ালাইকুম আসসালাম। রিফ্র্যাক্টেড, আগেরটা ছিল রিফ্লেক্টেড, আর এটা হচ্ছে রিফ্র্যাক্টেড। আই মিন প্রতিসরণের ইংলিশটা হচ্ছে রিফ্র্যাকশন। আচ্ছা, তো সংজ্ঞাটা কি হবে, যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে তির্যক ভাবে আপতিত হয় বা তির্যক ভাবে প্রবেশ করে, তখন আলোর দিক পরিবর্তনের ঘটনাটাকে আমরা আলোর প্রতিসরণ বলি। আচ্ছা, এখন আসি। তো হ্যাঁ ভাইয়া, কিছু বললি? আচ্ছা, এটা বিভেদ তল লিখছি। বিভেদ তল, দুই মাধ্যমের বিভেদ তল। আচ্ছা, এবার হচ্ছে এই তোর এই যে এই আলোর প্রতিফলনের যেমন দুইটা সূত্র ছিল, আলোর প্রতিসরণের ক্ষেত্রেও দুইটা সূত্র আছে। তো একটা সূত্র আগেরটার মতোই, যে এই যে আপতিত রশ্মি আঁকলাম, প্রতিসরিত রশ্মি আর ওই বিভেদ তলে যে উপরে যে লম্বটা আঁকছি, আই মিন অভিলম্ব যেটা, তারা সবাই একই সমতলে থাকবে। মানে বর্তমানে আমি এখন যেটা আঁকছি সেটা হচ্ছে এই বোর্ডের উপরে, সো এই বোর্ডটাই হচ্ছে সেই সমতল, একই সমতলে থাকবে। আর সেকেন্ড সূত্রটাকে আমরা স্নেলের সূত্র বলি। সেই সূত্রটা একটু লিখি, যে এই ক্ষেত্রে এক জোড়া, দ্বিতীয় সূত্র আর কি, বা এটার আরেকটা নাম হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র, যে আমরা যদি মাধ্যম ঠিক রাখি, ধর এই যে মাধ্যম জোড়া ঠিক রাখি, যে বায়ু আর পানি নিয়েই কাজ করতেছে এখন, মাধ্যম চেঞ্জ করব না, তাহলে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম
আর যদি আলোর কালারটাও ঠিক রাখি, ধর এখানে যদি লাল আলো ফেলি তো এটা লাল আলো দিয়েই কাজ করব, যদি সবুজ আলো ফেলি, যদি এরকম মানে আলোর কালার ঠিক থাকবে আর কি। একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য, ও নির্দিষ্ট রঙের আলোর জন্য এই যে আপতন কোণটা পাইছি তার যদি সাইন নিই, আই মিন সাইন আই আর কি, আপতন আপতন কোণের সাইন, কোণের সাইন ও প্রতিসরণ কোণ সেটারও সাইন নিব, মানে সাইন আর, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, সাইনের অনুপাত সবসময় ধ্রুব হবে। ব্যাপারটা বোঝাচ্ছি আমি, সর্বদা ধ্রুবক। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আমি মাধ্যম দুইটা ঠিক রাখলাম যে বায়ু আর পানি নিয়ে, এখন কি করব, এখানে আমি লাল আলো নিয়ে এক একবার এক এক রকম কোণে আহ আলো ফেলবো। ধর আহ, এখন এটা এই এভাবে একটা আলো ফেললাম, তাহলে তার জন্য আমি এরকম একটা আপতন কোণ এই প্রতিসরণ কোণ পাইলাম। এটা যদি আই অন দেই, আগেরটা এটা হচ্ছে আর অন, আর এখন যেটা দিছি সেটা হচ্ছে I2, আর এখন যেটা প্রতিসরণ কোণ পাইছি সেটাকে R2 যদি দেই, কিন্তু আমার আলোর কালারটা ঠিক আগেরটাই আছে। ধর লাল আলো নিয়ে কাজ করতেছি আমি, মাধ্যম দুইটাও সেম, তাইলে যতই আমি আপতন কোণ চেঞ্জ করব তার জন্য যে প্রতিসরণ কোণগুলা পাবো সেই দুইটার, এই আপতন কোণ আই অন যেটা আসছে তার সাইনের মান আর আপতন কোণ আর অন যেটা আসছে তার সাইনের মান, এটা অনুপাত করলে যা আসবে, যদি আমি পরের আপতন কোণ I2 সেটার জন্য সাইনের মান আর প্রতিসরণ কোণ R2 তার সাইনের মান, এই দুইটা নিয়ে যদি আবার অনুপাত করি বা ভাগ দিই, সেম সংখ্যা আসবে, বারবার একই সংখ্যা আসতে থাকবে, একটা ধ্রুব সংখ্যা আসবে। ওকে, তো এরকম sin I3 R3 sin R3 এভাবে যত কোণই চেঞ্জ করি না কেন সবসময় সেটা সাইন নিয়ে যদি আমরা অনুপাতটা করি তাহলে সবসময় একটা একই সংখ্যা আসতে থাকবে। তো ওই সংখ্যাটা, ওই ধ্রুবকটার একটা নাম আছে, সেটাকে আমরা বলি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে এই যে ধ্রুব সংখ্যাটা পাইলাম, এইটাকে আমরা বলতেছি এই যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন আমরা এই প্রতিসরণাঙ্কের সংজ্ঞাটা দিচ্ছি যে প্রতিসরণাঙ্ক আমরা কাকে বলবো, বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তাহলে আহ এই সংখ্যাটাকেই যেহেতু আমরা প্রতিসরণাঙ্ক বলতেছি ওই ওই দুই জোড়া নির্দিষ্ট, ওই এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য, তাইলে আমরা এখন প্রতিসরণাঙ্কের যদি সংজ্ঞা দিতে চাই এই সংজ্ঞাটা থেকেই দিতে পারবো। ধর এটাকে প্রতিসরণাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক দুইটাই বলা যায়। প্রতিসরণাঙ্ক, তাহলে প্রতিসরণাঙ্কের সংজ্ঞাটা হবে এরকম: এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয়। ওকে, যে ধ্রুব সংখ্যা হয়, উপরে চলে আসতেছি, যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, মানে যেখান থেকে আলো আসছে, ওকে, প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের
প্রতিসরণাঙ্ক বলে বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এরকমও বলে। আচ্ছা, এই প্রতিসরণাঙ্ক শব্দটাকে কোথাও কোথাও প্রতিসরাঙ্কও লেখে, ওকে, এরকম করেও লেখে। তো আমরা প্রতিসরণাঙ্কই পড়তেছি। তোদের বইয়ে কোনটা লেখা আছে দেখি। তোদের বইয়ে প্রতিসরণাঙ্কই লেখা আছে। ওকে, আচ্ছা, তাইলে এখন এই ক্ষেত্রে আমি এই যে ধ্রুব সংখ্যাটা আসছে এটাকে বলতে পারবো যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটাকে আমরা এভাবে দেখাবো, এ এ ইটা বি, এভাবে লিখবো, এ ইটা বি, এ ইটা বি, অথবা এটাকে এ মিউ বি দিয়েও লেখে, ওকে। তবে তোদের বইয়ে মেবি ইটা বা এন দিয়েই দেখানো হয়েছে, তবে উপরের ক্লাসে গিয়ে এটাকে মিউ দিয়ে পাবি আর কি। বা যদি কোথাও যদি মিউ দিয়ে লেখা থাকে ওটা ভুল না, ওকে। তো এই যে এ ইটা বি, এটাকে আমরা বলতেছি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ওকে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমরা তাইলে এরকম বলতে পারি যে যদি একটা কোণ নিয়ে লিখি, দুইটা কোণ না লিখে একটা কোণ নিয়ে লিখি, তাহলে এই ক্ষেত্রে জাস্ট যদি সাইন আই বাই সাইন আর, প্রথম যে চিত্রটা আঁকছিলাম সেটা যদি রাখি, লাইভে ঘুমা, সমস্যা নাই তো, পরে ভিডিও দেখে নিতে পারবি। হ্যাঁ ঘুমা, কোনো সমস্যা। তাহলে এই যে আই আর তাহলে এইটার জন্য আমরা লিখতে পারবো এটা বি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, ওকে। এই মেসেজটা অফ করতো রাকিন, লাবিবা মেসেজ অফ কর। আচ্ছা, তাহলে এবার আমরা এর পরের যে ব্যাপারটা আসতেছি, তো আমাদের মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে যে যদি বলে যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক এত বলতে কি বোঝায়, মানে 1.5 এটা বলতে কি বোঝায়। ধর এটা বায়ু এটা কাচ, তো তখন সংজ্ঞাটা কিরকম হবে, যে আমরা যদি আহ, নির্দিষ্ট রঙের আলো নেই, নির্দিষ্ট রঙের আলোর জন্য আহ, বায়ু থেকে যদি কাচে আলোর প্রতিসরণ ঘটে, তখন আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে, ওকে। এইটা আমাদের লেখা লাগবে আর কি, খ নাম্বারের জন্য এরকম আসে। আচ্ছা, এরপরে আসি একটু একটা জিনিস, ওয়েট। ওকে, এখন আমরা যদি পরম প্রতিসরণাঙ্ক, আরেকটা টার্ম, সেটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। তো সেই ক্ষেত্রে এই যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এইখানে যে যে কোনো মাধ্যম আমরা নিতে পারতাম, বায়ু, পানি, কাঁচ, পানি, বা যে কোনো কিছু। কিন্তু যখন পরম প্রতিসরণাঙ্ক বলবো, তখন ওই এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের একটা অবশ্যই শূন্য মাধ্যম হবে, আর আরেকটা ওই যে মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে যাচ্ছি সেই মাধ্যমটা হবে। ধর আমরা এখন যদি তার মানে পরম প্রতিসরণাঙ্কের সংজ্ঞাটা সহজে বললে, যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা বলতেছি ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। তাইলে সংজ্ঞাটা জাস্ট এভাবে চেঞ্জ হয়ে যাবে। তখন এই মাধ্যমটা, এখন বায়ু মাধ্যমকেই আমরা নর্মালি শূন্য মাধ্যম হিসেবে কল্পনা করি, কিন্তু একটু আগে যে সংজ্ঞা দিছি তাতে এখানে যে কোনো মাধ্যমই থাকতে পারতো, ওকে। বায়ু না হয়ে এখানে কাঁচ, এখানে পানি হইতে পারতো, এরকম হইতে পারতো। কিন্তু যখন ধর আমি বলবো যে পানির পরম প্রতিসরণাঙ্ক, তখন অবশ্যই বায়ু থেকে পানিতে
যখন আলো তির্যকভাবে প্রবেশ করবে তখন সাইন আই বাই সাইন আর অনুপাত যেটা হবে সেটাকে বলবো পানির পরম প্রতিসরণাঙ্ক। একইভাবে যদি কাচের পরম প্রতিসরণাঙ্ক বলি তাহলে এই সাইডে শূন্য মাধ্যম থেকে কাচে আলো প্রবেশ করবে। তার মানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের সাপেক্ষে, বায়ু না লিখে শূন্য মাধ্যম লেখা উচিত, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে। আমাদের যদি কখনো এরকম বলে দেয়, পরম কথাটা না উল্লেখ করে দেয়, ধর বললো যে পানির প্রতিসরণাঙ্ক এত, ওইটা বললে আমরা বুঝবো যে শূন্য মাধ্যমের সাপেক্ষেই বলতেছে। অথবা যদি আমাদের বললো যে কাচের প্রতিসরণাঙ্ক যেটা এত বলে দিল 1.5, বা এটা যদি বলে দেয় তাহলে আমরা সেটা বুঝে নিব যে শূন্য মাধ্যমের সাপেক্ষেই বলতেছে। যদি অন্য মাধ্যমের সাপেক্ষে বলে তখন এটা উল্লেখ করে দিবে, যে বলবে যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক এত, অথবা ওই হীরা বা কাচ এরকম একটা না দুইটা মাধ্যমের কথা উল্লেখ করে দিবে তখন। আর যদি শুধু প্রতিসরণাঙ্ক বলে তখন আমরা বুঝে নিব পরম প্রতিসরণাঙ্ক। তাহলে এটা তো শূন্য মাধ্যম, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ধর আমরা এখন শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটাকে বলবো বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। তো সেটাকে এভাবে দেখানো যায়, এই শূন্য মাধ্যমটাকে আমরা জিরো দিয়ে দেখাই, তো এটা হচ্ছে জিরো ইটা বি, এটা দিয়ে বুঝবো আমরা বি মাধ্যমের মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। অথবা এটাকে শুধুমাত্র আমরা ইটা বি দিয়ে লিখতে পারবো, শুধুমাত্র ইটা বি দিয়ে লিখতে পারবো। ওকে, সাইন আই ডিভাইড সাইন, মানে শূন্যটা না লিখলেও চলতেছে। আচ্ছা, এখন আমরা যদি আলোর ডিরেকশনটা উল্টায় দিই, ওকে, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন ম্যাথের জন্য একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি মাধ্যম ঠিক রেখে আলোর ডিরেকশনটা উল্টায় দিই, এটা ধর আবারও এ মাধ্যম, এ মাধ্যম থেকে আলো আসছিল, বি মাধ্যমে প্রবেশ করছিল, ওকে, কত কোণে আসছিল আই, আর এটা ছিল আর, এরকম ছিল। এখন যদি আমাদের আলো উল্টা ডিরেকশন থেকে আসে, মানে এরকম যদি হয়, তাহলে আলো অবশ্যই এই দিক দিয়েই যাবে। ওকে, আলো যদি এই ডিরেকশনে পানি থেকে আসে এত কোণ করে, তাহলে এই কোণেই যাবে, কোণ ঠিকই থাকবে। তাহলে আমরা এই ক্ষেত্রে ওই যে আগেরটার মতো করেই যদি লিখতে চাই, একটু আগে যেটা একটু আগে এরকম ছিল, এ ইটা বি ইকুয়ালস টু ছিল সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, একটু আগে যেটা প্রথমে লিখছিলাম। এখন যদি এটাকে উল্টা ভাবে আনতে চাই, আমি এটাকে এখন এরকম লিখতে পারি যে 1 বাই সাইন আর বাই সাইন আই, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। ওকে, আমি কিন্তু আগেরটা থেকে লিখলাম, এইটা বি সাইন আই বাই সাইন আর, আগের চিত্র অনুযায়ী এটা ছিল। এখন জাস্ট ডিরেকশন উল্টাই দিছি, যে আমি এবার বের করতে চাই বি ইটা এ কত হবে। তো বি ইটা এ কত হবে, মানে এখন তো আপতন কোণ এটা হয়ে গেছে আর, এটা হয়ে গেছে আই, তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন সেটাকে আমরা এরকম বলতাম যে এইবার এটা হবে বি ইটা এ, মানে এই যে প্রথম মাধ্যম যে মাধ্যম থেকে আলো গেছে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তার মানে আমরা এ ইটা বি সমান সমান লিখতে পারবো 1/b ইটা এ। কেউ না বুঝলে আবার বলবো, আমরা একটু আগের চিত্রটায় এখান থেকে আলো আসছিল, এইখানে প্রতিসরণ হয়েছিল, মানে এটা ছিল আই,
এটা ছিল আর। তো তখনকার জন্য আমরা এটা লিখতে পারতাম যে যেখান থেকে আলো আসে, যেখান থেকে আলো আসে মানে হচ্ছে এ থেকে বি তে আলো আসছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ওকে, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো আমি যদি এখন চাই যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করব, সেটা সম্পর্কটা কেমন হবে, তো সেটা যদি বের করতে চাই তাহলে আমার আলোটা ওই ডিরেকশন থেকে আসবে, মানে বি থেকে আসবে এতে। কিন্তু যদি ওই সেম কোণ রাখি এইদিকে আর, তখন এখানে প্রতিসরণ কোণটা আর আই এর সমান হবে, আগে যেটা আই ছিল। তার মানে এবার উল্টা ডিরেকশন থেকে যখন আসবে তখন এই আরটাই হয়ে যাচ্ছে আগের প্রতিসরণ কোণটাই এবার আপতন কোণ, আর আগের আপতন কোণটা এবার প্রতিসরণ কোণের সমান। তাহলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি 1/sin r/sin i, যেখানে এই সাইন এবার সাইন আর উল্টা দিক থেকে যদি আসি, সাইন আর হচ্ছে আপতন কোণের সাইন, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণের সাইন উল্টা দিক থেকে। তাহলে এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো প্রবেশ করছে, তাইলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক এরকম অবস্থা। তার মানে বি মাধ্যমের সাপেক্ষে বি ইটা এ লিখবো এখানে, তাহলে 1/b ইটা এ আসতেছে। তার মানে এ ইটা বি সমান সমান লেখা যায় 1/b ইটা এ। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আশা করি প্রবলেম নাই। আমাদের এই প্রমাণ তো দেখাইতে হবে না, সূত্র তোরা এগুলা ইউজ করে আসছিস আগে। আচ্ছা, এইবার আমরা আরেকটা প্রুফ দেখতেছি, সেটা হচ্ছে আমরা যদি আমাদের ধর দুইটা ডিফারেন্ট মাধ্যম দিয়ে, ধর আমাকে বলে দিল যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এত, আবার সি মাধ্যমের সাপেক্ষে আচ্ছা, বা এরকম করে বললো যে আমি যদি বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক জানি আর এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক জানি, বা একটা কমন মাধ্যমের সাপেক্ষে দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে দিল, যে এ আর বি দুইটারই প্রতিসরণাঙ্ক বলে দিল ধর সি মাধ্যমের সাপেক্ষে, যে সি মাধ্যমের সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক এত, সি মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক কত। তো তখন আমাকে যদি বের করতে বলে যে এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক কত হবে, মানে একটা মাধ্যম যদি দুইটার জন্য কমন হয়, তখন আমরা কিভাবে বের করতে পারি দুইটা এই ওই সম্পর্কটা থেকে যে এ ইটা বি কত হবে, সেই জিনিসটা একটা প্রুফ দেখাবো। তো তোরাও এটা সূত্র হিসেবে ইউজ করছিস, কিন্তু কিভাবে আসে সূত্রটা সেটা একটু দেখাবো। মানে আমি সূত্রটা লিখলে তোদের মনে পড়বে আশা করি, যে এই এ ইটা বি এটা ইকুয়ালস টু যে আমরা ইটা বি বাই ইটা এ এটা লিখতে পারবো। এই প্রুফটা আমরা এখন দেখবো যে এটা সমান সমান এটা লেখা যায়, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেটা হবে বি মাধ্যমের পরম মানে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এটা আমরা প্রুফ করব। তো এটা প্রুফ করার জন্য আমাদের একটা চিত্র আঁকা লাগবে এখন। ধর এখানে এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এটা হচ্ছে সি মাধ্যম। ওকে, এ বি সি, তারপরে আবার এ মাধ্যম। মানে এরকম হইতে পারে যে এটা বাতাস, এটা পানি, এটা ধর তেল, তারপরে আবার বাতাস, এরকম হইতে পারে। ওকে, তো এখন আমরা যদি এখান থেকে একটা আলোক রশ্মি এসে এখানে প্রবেশ করে, তো আমাদের এটা হচ্ছে আই, বা এটাকে আমরা আই অন বলতেছি। আচ্ছা, আই দিয়ে দেখে আই। তো এইটা ধরলাম এইটুক বেঁকে আসলো, এরকম বেঁকে দ্বিতীয় মাধ্যমের বিভব তলে গিয়ে যখন আবার পড়ছে, তো তখন এইটা হচ্ছে আর অন। ওকে, এটা আর অন। তো একবার প্রতিসরণ হইলো এ থেকে বি তে যাওয়ার সময়। তো সেকেন্ড মাধ্যমে যখন আবার সে প্রতিসরণ হবে, তখন যদি অভিলম্ব আঁকি, এই যে এইটা আর এইটা এবার একান্তর কোণ, তার মানে এইটা যদি আপতন কোণ আর অন হয়, সরি এটা যদি প্রতিসরণ কোণ হয়, পরের মাধ্যমের জন্য এটাই আবার আপতন কোণ, মানে এটা আর অন হইলে এটাও আর অন হবে। ওকে, এইবার আলোটা আরেকবার বাঁকলো, ধর আরেকবার বেঁকে এখানে আসছে। তো এটা আর অন ছিল, এইবার এটা হচ্ছে R2 দিয়ে দেখাচ্ছি আমি। এবং ফাইনাল যখন আবার আলোটা বের হয়ে আসবে, এবার আপতন কোণ এটা R2 ছিল, সো এটাও R2 হবে।
এই যেহেতু এটা একান্তর কোণ, এটা R2 হইলে এটাও R2 হবে। আলোটা, আচ্ছা আবার বলতেছি, ওয়েট দ্বারা এই প্রথম মাধ্যমে একবার একবার করে প্রতিসরণ হয়েছে, এ থেকে বিতে যখন প্রতিসরণ হয়েছে তখন এখানে আপতন কোণ ছিল আই। তো প্রথম মাধ্যমে যে প্রতিসরণ কোণ সেটাকে আমি R1 দিয়ে দেখাইছি, প্রথমবার প্রতিসরণ হয়েছে R1 কোণে। এই আলোটাই দ্বিতীয় মাধ্যমে গিয়ে আবার আরেকবার বি থেকে সি এর মধ্যে যাওয়ার সময় আরেকবার প্রতিসরণ হবে। তো তখন যে অভিলম্ব আঁকছি এইটা আর এটা কিন্তু একান্তর কোণ, এই যে জেড শেপে। সো এইটা যদি R1 হয়, পরের বার আপতন কোণ R1ই হবে। সো এইটা R1 হলে এটা R1 হবে। সো সেকেন্ড আরেকবার প্রতিসরণ হয়েছে, সো এবার প্রতিসরণ কোণটাকে আমি R2 দিছি। পরের মাধ্যমে যখন আবার প্রতিসরণ হবে তখন ওই আপতন কোণটা R2 এর সমান হবে। এবং ফাইনালি যখন আলোটা বের হয়ে আসবে, যেহেতু এ মাধ্যম দিয়ে প্রবেশ করছিল আবার এ মাধ্যমে বের হয়ে আসতেছে, আগের রশ্মি সমান্তরাল ভাবে বের হবে। মানে এই রশ্মিটা যেদিকে যাওয়ার কথা ছিল ঠিক কোণটা এমন ভাবেই হবে যাতে এই আগের রশ্মি সমান্তরাল হয়ে বের হয়ে আসে। তাতে এই যে এইটা যদি আই হয়, এটাও আই কোণেই বের হয়ে আসবে। আচ্ছা আমরা একটু রিজয়েন দিই আবার। ওকে, তাহলে এবার আমরা এই চিত্রটা শেষে এই লাস্টে কিন্তু বেরোয়ার সময় এই যে যে কোণে ঢুকছে সেই কোণে বেরোয় আসবে, নির্গমন কোণ সেম হবে। আচ্ছা এবার আসি আমাদের ওই একটু আগে যে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করার যে সূত্র শিখছি সেই অনুযায়ী আমরা যদি এখন এটা বের করার চেষ্টা করি যে আমরা এই তিনটা মাধ্যমের প্রতিসরাঙ্কে গুণ দিব, দেখি কত আসে। আমরা এ ইটা বি মানে এ থেকে বিতে যেতে ইন্টু তারপরে বি থেকে সি মানে হচ্ছে বি ইটা সি ইন্টু সি ইটা এ ইকুয়ালস টু কত আসে দেখি। ইকুয়ালস টু আসতেছে সাইন আই, এই যে প্রথম মাধ্যমের কোণ আপতন কোণ, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ। পরের ক্ষেত্রে এই প্রথম মাধ্যমের আপতন কোণ সেটা হচ্ছে সাইন R1 ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ হচ্ছে সাইন R2। 3 নাম্বার প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ সাইন আপতন কোণ সাইন R2 এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ সেটা হচ্ছে আই। তাহলে কাটাকাটি করলে আলটিমেটলি এরকম অন আসতেছে। তার মানে এ ইটা বি ইকুয়ালস টু ইন্টু বি ইটা সি ইন্টু সি ইটা এ, এই তিনটার গুণফল অন আসতেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং ধর আমরা বের করতে চাই যে এটা এ ইটা বি সমান সমান, তাহলে কি হবে, সুতরাং এ ইটা বি ইকুয়ালস টু লেখা যায় 1 বাই এই দুইটাকে নিচে নিয়ে আসি 1 বাই বি ইটা সি ইন্টু সি ইটা এ, এরকম আসতেছে। যেহেতু এই তিনটার গুণফল অন ছিল তো আমি এটাকে রেখে ওই দুইটাকে 1 এর নিচে নিয়ে আসলাম। তাহলে এখন আবার একটু আগে আমরা শিখে আসছি যে, আচ্ছা এটা লেখার সময় কিন্তু ইটাটা বড় করে দেওয়া লাগবে। একটু আগে আমরা এটা শিখে আসছি যে এই যে 1 বাই বি ইটা সি এটা সমান সমান লেখা যাবে আবার সি ইটা বি, একটু আগের যে সূত্র শিখে আসছি সেই অনুযায়ী। তার মানে এ ইটা বি এই 1 বাই বি ইটা সি এটাকে লেখা যায় সি ইটা বি, আর নিচে হচ্ছে সি ইটা এ। তাহলে এখন যেটা দাঁড়াইলো, আমাদের যদি সি মাধ্যমটা শূন্য মাধ্যম হইতো, আমরা যদি এই সি মাধ্যমটাকে শূন্য মাধ্যম হিসেবে চিন্তা করি, বা এটা একটা কমন মাধ্যম দুইটার মধ্যেই আছে, তাহলে সুতরাং লিখতে পারতেছি আমরা যে এ ইটা বি ইকুয়ালস টু, যদি শূন্য মাধ্যম হয় তাহলে ওই সি এর জায়গায় শূন্য বসাবো আর কি, বি ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। এটা আমরা প্রুফ করলাম যদি সি শূন্য মাধ্যম হয়। আর শূন্য মাধ্যম না হলে যে মাধ্যম দেওয়া থাকবে সেটাই বসাবো। তো আমাদের নর্মালি শূন্য মাধ্যম দিয়ে দেওয়া থাকে।
তো আমরা এটাকেও সূত্র হিসেবে ইউজ করতে পারি যে একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে একটা কমন মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই কমন মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্কের অনুপাত। ওকে, একইভাবে যদি শূন্য মাধ্যম হয় ওই যে শূন্য মাধ্যম দুইটার মধ্যেই কমন, সেম ব্যাপারটা। তো এটা আমরা সূত্র হিসেবে ইউজ করি, বাট হয়তো জানি না এটা কিভাবে আসে, তো এটা একটু দেখাই দিলাম। পরীক্ষায় প্রমাণ আসবে না কখনোই, কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করবো আর কি। এটাও ইউজ করব, এটাও ইউজ করতে পারি যখন। হ্যাঁ হ্যাঁ, নোটে আছে, বুঝে নে তারপর নোট থেকে তুলে নিস। আর নোট করার সময় একটু খেয়াল রাখবি কোনো চিত্র ভুল টুল মনে হইলে আবার লেকচার থেকে দেখে, ভিডিও থেকে দেখে আবার ঠিকঠাক করে নিবি। আচ্ছা, এবার আসি লাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, তাহলে আমরা এখন পর্যন্ত অনেকগুলো সূত্র পাইছি, সবগুলাকে এক জায়গায় যদি করি আমাদের সূত্রগুলো এরকম দাঁড়াইছে। প্রথম থেকে যে কয়টা জিনিস পাইছি, একটা পাইছি এ ইটা বি, এটা সমান সমান লেখা যায় 1/b ইটা এ, সেটা সমান সমান পাইলাম ইটা বি ডিভাইডেড বাই ইটা এ, এটা লেখা যায়। এইটা এইটা সমান সমানই আবার পাইছিলাম সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ওকে, তো তোদের বই এই জিনিসটাকে আবার এই যে সূত্রটাকে এইভাবে লেখা আছে, আমি একটু বলতেছি যে কি রকম একটা অবস্থা। তোদের বইয়ে সূত্রটাকে এইভাবে দেওয়া আছে, ধর ইটা বি, এটার জায়গায় দেওয়া আছে মানে ইটা ইটা বি এর জায়গায় লেখা আছে ইটা টু, ইটা এ এর জায়গায় লেখা আছে ইটা ওয়ান, সাইন আই এর জায়গায় লেখা আছে সাইন থিটা ওয়ান, সাইন আর এর জায়গায় লেখা আছে সাইন থিটা টু। তাতে আমরা যদি এটাকে আর আর গুণ দিই তাহলে এরকম চলে আসে, এই যে এটাকে ইটা ওয়ান সাইন থিটা ওয়ান, ইটা টু সাইন থিটা টু, এইভাবে সূত্র লেখা আছে। তবে আমরা এভাবেই শিখবো, কারণ পরে পুরাতন বইতে এভাবে ছিল। আবার আমরা উপরের যে ক্লাসে যত পড়বো, মানে সামনে হায়ার স্টাডিতে যতই আসুক সবসময় আই আর আর দিয়েই পড়বো, সো আমরা ওটাই শিখবো। আর একই সাথে ইটাটাকে আমরা তখন মিউ দিয়ে শিখবো, সো ইটাকে কেউ মিউ দিয়ে লিখলেও সমস্যা নাই। আচ্ছা, আমরা ওটাই মনে রাখবো। এইবার তারপরের যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা এবার যদি বেগের সাথে, এটা আজকের জন্য লাস্ট টপিক। হ্যাঁ, আরে ওটা আমরা মনে রাখবো না, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যদি ইয়া দেখি আহ আহ, ওইটার আই মিন বেগের সাথে সম্পর্ক যদি দেখি, যে প্রতিসরণাঙ্কের সাথে বেগের সম্পর্কটা কেমন হবে। প্রতিসরণাঙ্কের সাথে সরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক। বা আমরা ঘনত্ব দিয়েও বলতে পারি। আচ্ছা, এটা যদি আমরা দেখি, একটা হচ্ছে যে আমরা প্রথমে আসি যে ঘন মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক বেশি হবে। ওকে, ঘন মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক বেশি হবে, তাহলে এই কথাটা যদি লিখি যে মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব, আচ্ছা এভাবে লিখি, মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। তার মানে মাধ্যম যত ঘন তার মধ্যে প্রতিসরণাঙ্ক তত বেশি। তার মানে এটাকে এভাবে লিখতে পারি, মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা ইটা দিয়ে দেখাইছি, এটা সমানুপাতিক হচ্ছে মাধ্যমের ঘনত্ব, তো ঘনত্বকে আমরা রো দিয়ে দেখাইতে পারি। বা ওকে, লিখলাম। তো এখন আসি, আহ মাধ্যম কত ঘন তার উপরে ডিপেন্ড করতেছে
ইটা এর মান। তো আবার মাধ্যম যত ঘন তার মধ্যে বাধা তত বেশি, তার মানে ওইখানে আলো যাইতে গেলে বাধা বেশি পাবে, তার মানে আলোর বেগ কমে যাবে। তার মানে আবার আলোর বেগ মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক। মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক। তো এইটার জন্য আমরা যেটা লিখতে পারি যে আমরা আবার এটা পাইলাম যে আলোর বেগকে যদি আমরা সি দিয়ে দেখাই, এটা হবে হচ্ছে 1/ρ। ওকে, তাহলে সেই অনুযায়ী যদি লিখি যে ইটা হচ্ছে রো এর সমানুপাতিক, আবার সি হচ্ছে 1/ρ, মানে রো এর ব্যস্তানুপাতিক, তাহলে আমি যদি ইটার সাথে সি এর সম্পর্ক করতে চাই, তাহলে এই যে এরকম লিখতে পারি যে এইখানে যদি ইটা বসাই দিই, মানে সি হচ্ছে, সুতরাং সি ইজ প্রপোর্শনাল 1/ইটা। এই রো এর জায়গায় যেহেতু রো এর ব্যস্তানুপাতিক, তার মানে ইটা এর ব্যস্তানুপাতিক হবে। সো এটা লিখতে পারি। তার মানে প্রতিসরণাঙ্ক যত কম হবে তার মধ্যে আলোর বেগ তত বেশি হবে, প্রতিসরণাঙ্ক যত কম হবে তার মধ্যে আলোর বেগ তত হবে। তার মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এভাবে লিখতে পারি ব্যাপারটা। সুতরাং সি এ বাই সি বি, মানে এ মাধ্যমে আলোর বেগ ইকুয়ালস টু বি বাই বি মাধ্যমে আলোর বেগ, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে এটা হবে ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। ইটা বি ডিভাইডেড বাই ইটা এ উল্টা আসবে। ওকে, তাহলে এবার আমাদের ফাইনাল যে লাইনটা দাঁড়াইলো, ওই যে আমরা যে সূত্রগুলা লিখে আসছি সবগুলাকে যদি একসাথে করি, তাহলে এরকম আসতেছে এ ইটা বি সমান সমান পাইছিলাম 1/বি ইটা। মুছবো না লাস্টের লাইনটা নাকি কি বলতেছিস? ইটা বি বাই ইটা এ সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু সি এ বাই সিবি। আমরা সবগুলো সূত্রকে যদি একসাথে করি আমাদের এরকম একটা সূত্র আসতেছে। ওকে, তো এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। আমরা চাইলে আরেকটু কাজ করতে পারবো, যেমন ধর আমরা যদি চাই আবার ওই যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সেটা যদি আবার ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে সি এর জায়গায় আবার চাইলে আরেকটু বাড়ায় এফ ল্যামডা সেটাও লিখতে পারি। কিন্তু সেটা আলাদা করে মনে রাখার দরকার নাই। ওটা আমাদের যদি কোশ্চেনে কখনো ল্যামডা বের করতে হয়, তো ফার্স্টে ওই সি বের করে বা ভি বের করে ওই বেগ আর কি, তো তারপরে আমরা ওখান থেকে আহ, আবার ভি ইকুয়ালস টু এফ ল্যামডা লিখে সেটা বের করতে পারবো। সো আমরা এটা মনে রাখলেই চলবে। তো এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করা লাগবে। আহ, এই সূত্রের অনেক অঙ্ক আছে। তো এর পরের যে টপিক সেটা আমরা পরের দিন পড়বো। তার আগে আমি নোটটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে আমরা সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ, জিনিসগুলো যদিও তোরা আগে কিছু পড়ছিস 8-এ বা 7-এ, তো সেই জিনিসগুলো আবার একটু দেখবো। তারপরে আমরা চলে যাব লেন্স। লেন্স হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন টপিক। তো এই চ্যাপ্টারেও বলতেছি যে নোট থেকে যখন চিত্র আঁকতে যাবি চিত্রগুলো একটু খেয়াল করে আঁকিস। যদি মনে হয় কোনোটা ডিরেকশন ভুল আছে সেগুলো ঠিক করে নিস, আর কোনোটা না বুঝতে পারলে ওভাবেই রেখে দিবি, পরে আমি যখন ক্লাসে আঁকাবো তখন ঠিক করে নিবি। ওকে, তাহলে আমি আপাতত ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।